তোমরা তোমাদের বইটাও কিন্তু খুলে রেখো হাতের কাছে। আমরা পেজ 57-এ আছি। দেখো ভালো করে মন দিয়ে যে এখানে আয়রন পাউডার নিয়েছে, ওয়াটার নিয়েছে, অক্সিজেন নিয়েছে, 3টে কন্টেনারে রেখেছে। তার মধ্যে কোনটায় আয়রন আছে, কোনটায় অক্সিজেন আছে আর কোনটায় ওয়াটার আছে সেটা চোখে দেখে বোঝা যাচ্ছে। একটা সলিড, একটা লিকুইড, একটা গ্যাস। ওয়াটার আমরা কেমন দেখতে সেটা জানি, অক্সিজেনের কোনো কালার নেই, আর আয়রন তো কেমন জানি। তা সুতরাং তাদের কালার দেখে বা তাদের শেপ দেখে, তাদের স্টেট দেখে সাধারণ টেম্পারেচারে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এরা কোনটা কি। এছাড়া স্মেল নিয়ে আগের দিন কথা বলছিলাম। স্মেল, বিভিন্ন লিকুইডের বিভিন্ন রকম স্মেল আছে। যেমন ধরো জলের, পিওর ওয়াটারের কোনো স্মেল নেই, আবার কেরোসিনের একটা গন্ধ আছে, অ্যালকোহলের আর একটা গন্ধ আছে, ইথারের এক ধরনের গন্ধ আছে। এই ধরনের গন্ধ, বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম গন্ধ আছে। তা সেই গন্ধ থেকেও আমরা আইডেন্টিফাই করতে পারি কোন মেটেরিয়ালটা কি। এরপর সলিবিলিটি বলে একটা জিনিস আছে। সলিবিলিটি মানে হচ্ছে কে কিসে গলে, সেটা নিয়েও আলোচনা করেছিলাম, সংক্ষেপে করেছিলাম। সেটা হচ্ছে কি না, জল যদি ইউনিভার্সাল সলভেন্ট বলা হয়, কিন্তু জলে বেশিরভাগ জিনিস গললেও সব জিনিস গলে না। অনেক জিনিসই কম গলে, কিছু জিনিস অল্প গলে, কিছু জিনিস বেশি গলে। যেমন তোমাদের পেজ 59-এ যে চার্ট দেওয়া আছে মাঝখানে, সুগার, টেবিল সল্ট, ক্যাম্ফর, ব্লু ভিট্রিয়ল, সালফার, তার মধ্যে জলের মধ্যে ক্যাম্ফর দেখো স্পেয়ারিংলি সলিবল। স্পেয়ারিংলি সলিবল মানে সামান্য পরিমাণে দ্রাব্য, অল্প পরিমাণে গুলবে। সালফার গলে না বলেইছিলাম। সালফার, কার্বন ডাই সালফাইডে দেখো সলিবল, আগের দিন আলোচনা করেছিলাম, মিলে যাচ্ছে লাস্ট যে অংশটা। তাহলে এইভাবে ফিজিক্যাল প্রপার্টি থেকে আমরা চিনতে পারি। এছাড়া কিছু কিছু সাবস্টেন্স আছে যাদের ম্যাগনেটিক প্রপার্টিটা খুব প্রবল, অর্থাৎ কিছু কিছু সাবস্টেন্স আছে যারা খুব স্ট্রংলি ম্যাগনেট দ্বারা অ্যাট্রাক্টেড হয়। তাদের মধ্যে যেমন আয়রন, নিকেল, কোবাল্ট, এইগুলো। এছাড়াও আয়রনের কিছু কম্পাউন্ডস আছে যেগুলো কিন্তু ম্যাগনেট দ্বারা আকর্ষিত হয়। দে আর স্ট্রংলি অ্যাট্রাক্টেড বাই এ ম্যাগনেট। অ্যাকচুয়ালি ব্রডলি স্পিকিং পৃথিবীতে এমন কোনো সাবস্টেন্স নেই, এই মহাবিশ্বে এমন কোনো সাবস্টেন্স নেই যার ম্যাগনেটিক প্রপার্টি নেই। হ্যাঁ, কিন্তু আমরা খালি চোখে সেটা বুঝতে পারি না। আমরা সেইগুলোকেই বুঝতে পারি যেগুলো খুব স্ট্রংলি ম্যাগনেটিক ফিল্ডে অ্যাট্রাক্টেড হয়, সেইগুলোকেই আমরা ম্যাগনেটিক সাবস্টেন্স বলে থাকি। নিচু ক্লাসে, ক্লাস 12-এ উঠে যদি পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করো তাহলে দেখবে সমস্ত মেটেরিয়ালকেই ক্লাসিফাই করা হয়েছে বিভিন্ন ক্লাস অফ ম্যাগনেটিক মেটেরিয়ালসে। বেশ, নেক্সট আমরা চলে আসি আইডেন্টিফিকেশন বাই কেমিক্যাল প্রপার্টিজ। আইডেন্টিফিকেশন বাই কেমিক্যাল প্রপার্টিজ মানে কিছু কিছু যেমন গ্যাস আছে, যে গ্যাসগুলো তোমার আমরা বা দরকার নেই ওইভাবে ভেবে, আমরা কিছু কিছু সাবস্টেন্স আছে যেগুলো কেমিক্যাল রিয়াকশনের মধ্যে দিয়ে চিনতে পারি। যেমন ধরো তোমার চিনিকে গুঁড়ো করে দেওয়া হলো, নুনকেও গুঁড়ো করে দেওয়া হলো, তোমাকে টেস্ট করতে দেওয়া হবে না বলা হলো। তুমি টেস্ট করে দেখার সুযোগ দেওয়া হবে না কোনটা নুন কোনটা চিনি। সুতরাং কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে কি করে বুঝবে? একটা কাজ করতে পারো, যেটা তোমাদের বইতে লেখাও আছে, যে দুটোকেই হিট করব। চিনি গরম করলে কালো হয়ে যায়। চিনি মানে হচ্ছে C12H22O11। চিনির ফর্মুলা যদি লিখি আমরা বোর্ডে, এরকম টাইপের হয়, C12H22O11। তাহলে এখান থেকে বুঝতেই পারছো, আমরা যদি 11টাকে কমন নিই তাহলে ভেতরটা শুধুমাত্র ওয়াটার পড়ে থাকছে, জল পড়ে থাকছে। তাহলে ন্যাচারালি যখন গরম করা হয় চিনিকে, এই H2Oটা
ইভাপোরেট করে বেরিয়ে চলে যায় সিস্টেম থেকে। তাহলে কি পড়ে থাকে না, শুধুমাত্র C12 পড়ে থাকে, অর্থাৎ কার্বন পড়ে থাকে। কার্বনের কালার কি? কার্বনের কালার হচ্ছে ন্যাচারাল কালার হচ্ছে কালো, সেই জন্যই চিনি কালো হয়ে যায়। এবং ওই কালো কার্বন থেকে আর আমরা চিনিতে ফেরত যেতে পারি না। কিন্তু নুনকে গরম করলে অ্যাজ সাচ কোনো কেমিক্যাল রিয়াকশন ঘটে না। এছাড়াও আরও এরকম প্রচুর উদাহরণ আছে। কোনটা কি হয় সেটা বই থেকে মুখস্থ করে নিতে হবে, হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। না দেখে প্র্যাকটিস দেখবে তোমাদের H62-তে ডাইলিউট সালফ্রিক অ্যাসিডে জিঙ্ক পাউডার দিলে কালারলেস ওডারলেস গ্যাস বেরোচ্ছে, যেটা ব্লু ফ্লেমে পপ আপ সাউন্ড সহ জ্বলতে থাকে। গ্যাসটা হচ্ছে হাইড্রোজেন, এরকম ধরনের কিছু। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার যখন চিনিকে আমরা গলাই তখন প্রথমে কেন ব্রাউন হয়? প্রথমে ব্রাউন হয় বলতে, প্রথমে ওই মানে ধরো একসঙ্গে তো গোটা কার্বনটা তৈরি হয় না, আস্তে আস্তে কিছু কিছু কার্বন মানে কিছু কিছু চিনির মলিকুল ভেঙে গিয়ে ওয়াটার মলিকুলটা বেরিয়ে যায়। সেই জন্যে সামান্য সামান্য কার্বন কার্বন তৈরি হয়, বিভিন্ন জায়গায় কার্বন ডাস্ট তৈরি হয়। এইবার সেই ডাস্টটা যখন অল্প পরিমাণে চিনির সঙ্গে মিশে থাকে তখন ব্রাউন, সেই ব্রাউনটাই আস্তে আস্তে ডিপ হতে হতে তখন ব্ল্যাক হয়ে যায়। এমনকি সেটা চিনির বেলায় নয়, দিস ইজ ট্রু ফর অল টাইপ অফ কার্বোহাইড্রেটস। দেখবে রুটি সেঁকার সময় বা পরোটা ভাজার সময়, লুচি ভাজার সময় একটু কড়া করে ভাজলে ব্রাউন হয়ে যায়। বেসিক্যালি এগুলো তো কার্বোহাইড্রেট, চিনিও যেমন একটা কার্বোহাইড্রেট, ওগুলো কার্বোহাইড্রেট, চাল গম ইত্যাদি সবই। তা ব্যাপার হচ্ছে ওগুলো বেশি ভাজা হলে, বেশি পুড়ে গেলে, হ্যাঁ, কিন্তু ওই যে কালো অংশটা আমরা বলি বেশ মরমরে করে ভেজে দাও, কড়কড়ে করে ভেজে দাও, ব্যাপারটা হচ্ছে আসলে ওই কার্বোহাইড্রেট অংশটা থেকে পুরো তোমার তার মানে ওয়াটার পার্টটা বেরিয়ে গেছে, শুধুমাত্র কার্বন পড়ে আছে। তার মানে ইউ আর ইটিং কার্বন, মানে কয়লা খাচ্ছ, কয়লার গুঁড়ো। কালো পোড়া রুটি বা পোড়া পরোটা বা যাই হোক পোড়া কোনো জিনিস, হ্যাঁ, আমরা অনেক রান্নাও পুড়িয়ে খেতে ভালোবাসি। হ্যাঁ, এই পোড়া জিনিসটা বেসিক্যালি কিন্তু কার্বন, যেটা কালো মতো দেখতে। আমরা ভাবি বাহ খুব সুন্দর ডিপ ফ্রাই করে ভাজা। ওই ডিপ ফ্রাই কথাটার মানেই হচ্ছে তোমার ওই হাই টেম্পারেচারে, সেটা তুমি তেলেই ভাজো আর ডাইরেক্ট আগুনে সেঁকো, অত্যন্ত হাই টেম্পারেচারে ওই তোমার ওয়াটার পার্টটা উড়ে বেরিয়ে চলে যায়। ওয়াটার পার্টটা উড়ে বেরিয়ে চলে গেলে শুধু কার্বন পড়ে থাকে। লুচি ভাজার সময়তেও তাই হয়। এমনকি বেগুনি খাও, বেগুনি ভাজার সময়তেও যদি ডিপ ফ্রাই করা হয়, সেই ডিপ ফ্রাই করার জন্যে তোমার ওই বেসন যেটা ব্যবহার করা হয়, বেসনটা মূলত ডাল থেকে হয়, প্রোটিন, কিন্তু তার মধ্যে ওয়াটার পার্ট কিছু থাকে, সেই ওয়াটার পার্টটা বেরিয়ে গেলে কালো হয়ে যায়। এবং তার সঙ্গে তো কার্বন মানে কিছু কার্বোহাইড্রেট মিশে থাকেই, একদম পুরোপুরি কার্বোহাইড্রেট বিহীন নয় আর কি। তা যাই হোক, আর এখানে তোমাদের একটা এক্সপেরিমেন্ট করতে বলা হয়েছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম বাইকার্বনেট, হ্যাঁ, ভালো করে গুঁড়োবার পর যদি নাকের কাছে হাত নিয়ে গিয়ে শোঁকা হয়, দেখবে অ্যামোনিয়ার গন্ধ পাওয়া যায়, ঝাঁঝালো গন্ধ। অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম তোমার ক্লোরাইড সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে রিয়াকশন করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে, সেটা ঝাঁঝালো গন্ধ। এছাড়া কিছু কিছু গ্যাসের কিছু কিছু তোমার প্রপার্টিজ আছে, যেমন পেজ 63-তে, আচ্ছা পেজ 63 আগে পেজ 62-তে দেখো, আয়রন পাউডারের সঙ্গে যদি H2SO4 অ্যাড করা হয়, আয়রন পাউডারের সঙ্গে H2SO4 অ্যাড করলে FeSO4 তৈরি হয়। এই FeSO4 এর রং হচ্ছে সবুজ। সুতরাং H2SO4 কালারলেস, তার মধ্যে আয়রন পাউডার কিছু যদি যোগ করো, লোহার গুঁড়ো যদি যোগ করা হয়, আস্তে আস্তে সলিউশনটা গ্রিনিশ হয়ে যায় এবং ভেতরে FeSO4 ফেরাস সালফেট তৈরি হয়, সেই জন্যই গ্রিনিশ হয়ে যায়। FeSO4 হচ্ছে কালার হচ্ছে গ্রিন। তাই জন্য এই FeSO4 7H2O এই মেটেরিয়ালটাকে, এই সল্টটাকে বলা হয় গ্রিন ভিট্রিয়ল। ভিট্রিয়ল হচ্ছে, ভিট্রিয়ল শব্দটা সাধারণভাবে SO4 অর্থাৎ সালফেট অংশ যার মধ্যে যুক্ত থাকে তাকেই বলা হয় ভিট্রিয়ল। যেমন H2SO4, আমি কতগুলো নাম লিখছি, একটু সিমিলারিটিটা দেখলেই বুঝতে পারবে।
যেমন ধরো H2SO4, CuSO4, FeSO4, ZnSO4, এর সঙ্গেও একটা আছে, আমার ঠিক স্মরণে পড়ছে না কত। মোট কথা, the common features is that all of them contains the radical SO4. এইটার নাম হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল। ভিট্রিয়ল কথাটা ল্যাটিন বা গ্রিক কিছু একটা হবে। এটাকে বলা হয় ব্লু ভিট্রিয়ল, এটাকে বলা হয় গ্রিন ভিট্রিয়ল, এটাকে বলা হয় হোয়াইট ভিট্রিয়ল, কালারগুলো অনুযায়ী, কিন্তু সবগুলোই হচ্ছে ভিট্রিয়ল। তো ব্যাপার হচ্ছে যে তোমার ZnSO4 এর সঙ্গে একটা কিছু এখানে নাম্বার আছে, আমার ঠিক মনে পড়ছে না বলে লিখলাম না, শিওর হয়ে লেখাই ভালো। এগুলো সবগুলোই হচ্ছে ভিট্রিয়ল, এগুলো হচ্ছে কমন নেম। তার মধ্যে এই জিনিসটাকে তুঁতে বলে পরিচিত, এবং এর কালারটা হচ্ছে সেই ময়ূরকণ্ঠীর মতো, মানে আকাশি, আর মানে একটু সবুজাভ আকাশি আর কি, যেটাকে বাংলায় ফিরোজ কালার বলা হয়। ঠিক আকাশি নয়, আকাশি একটু গ্রিনিশ, তোমার স্কাই ব্লু আর কি, সামান্য গ্রিনিশ ভাব আছে। এটা পুরোপুরি গ্রিন FeSO4টা, আর জিঙ্ক সালফেটটা হচ্ছে হোয়াইট, সাদা। এগুলো নামগুলো জেনে রাখতে পারো। তো যাকে তোমাদের এবার পেজ 63-তে দেখো, পেজ 63-তে একটা তোমার চার্ট আছে, সেই চার্টে লেফট কলাম আর রাইট কলাম মেলাতে বলা হয়েছে ব্রোমিন আন্ডার নর্মাল কন্ডিশন। সেটা তোমার কীরকম গ্যাসটা, ব্রোমিন হচ্ছে ডিপ রেড লিকুইড, গ্যাস নয় কোনো। ব্রোমিন হচ্ছে একটা লিকুইড আন্ডার নর্মাল টেম্পারেচার, তাহলে ব্রোমিন হচ্ছে ডিপ রেড লিকুইড, এটা লাল রঙের একটা তরল পদার্থ। মার্কারি শাইনিং সিলভারি হেভি লিকুইড, অপশন জি দেখো। নাইট্রোজেন ডাইঅক্সাইড ব্রাউন গ্যাস। মজা হচ্ছে কপার আর কপার টার্নিংস, কপারের কুচি আর কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড যদি টেস্ট টিউবে নিয়ে গরম করা হয়, দেখা যায় টেস্ট টিউবের মুখ দিয়ে এরকম মানে রেডিশ ব্রাউন গ্যাস বেরিয়ে আসছে, ধোঁয়া বেরিয়ে আসছে, লাল রঙের ফিউমস, সুন্দর দেখতে পাওয়া যায়। সেটাই হচ্ছে তোমার নাইট্রোজেন ডাইঅক্সাইড, পয়জনাস গ্যাস, ইনহেল করা ভালো নয়। ক্লোরিন, ক্লোরিন হচ্ছে গ্রিনিশ ইয়েলো গ্যাস উইথ সাফোকেটিং স্মেল। যদিও গ্রিনিশ ইয়েলো বলি বটে, কিন্তু এতটাই ফেন্ট গ্রিনিশ ইয়েলো যে আমরা বুঝতে পারি না। আমরা ব্লিচিং পাউডার ছড়ালে তো ক্লোরিনের গন্ধ পাই, কিন্তু গ্যাস বেরিয়ে আসছে গ্রিনিশ ইয়েলো বুঝতে পারি কি পারি না, কিন্তু ভেরি ফেন্ট গ্রিনিশ ইয়েলো। হ্যাঁ, এই গ্রিনিশ ইয়েলো কালার বুঝতে গেলে বাথরুমের ব্যাকগ্রাউন্ডে বোঝা খুব মুশকিল। শিশির মধ্যে রেখে এই ক্লোরিন গ্যাসকে কনসেন্ট্রেট করতে পারলে এবং সেটাকে তোমার সাদা ব্যাকগ্রাউন্ডে রেখে যদি দেখা যায়, দেখা যাবে গ্রিনিশ ইয়েলো গ্যাস। আচ্ছা, সালফার হচ্ছে লাইট ইয়েলো সলিড, হালকা হলুদ রঙের কঠিন পদার্থ, বললাম তোমাদের আগের দিন, বাংলায় বলে গন্ধক। নেক্সট হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে তোমার কোথায় গেল, solution becomes cold when the solid dissolves in water. It is very important. অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা জলে গুললে সেই সলিউশনটা ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। এটা একটা মানে এই সলিউশনটা একটা ফিজিক্যাল চেঞ্জ যদিও, কিন্তু তবুও এটা একটা এন্ডোথার্মিক চেঞ্জ। এন্ডোথার্মিক কথাটা শুনেছো কি জানি না, যে চেঞ্জের মধ্যে টেম্পারেচার বেড়ে যায় সেটা হচ্ছে এক্সোথার্মিক চেঞ্জ, অর্থাৎ এক্সিট কথাটা মানে জানো বেরিয়ে আসা রাস্তা, এক্সিট বলে। সেইখান থেকে এক্সো শব্দটা নিয়েছে, যেখান থেকে যে রিয়াকশন থেকে তাপ বেরিয়ে আসে সেই রিয়াকশনগুলোকে এক্সোথার্মিক রিয়াকশন বলে। যেমন ধরো পোড়া চুনের মধ্যে জল ঢালে, ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে যদি জল ঢালা হয় টকবক করে ফুটতে থাকে, গরম হয়ে যায়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, সেখানে একটা কেমিক্যাল রিয়াকশানই ঘটে, এক্সোথার্মিক চেঞ্জ। এবং বাড়িতে দেওয়ালে চুনকাম করার সময় যারা চুনকাম করেন তারা ওই পোড়া চুন কিনে এনে একটা বড় মাটির ডাবায় জল ঢেলে ওই চুনগুলোকে ভিজতে দেন,
এবং জল দেওয়ার সঙ্গে সঙ্গে ওই চুনগুলো টকবক করে ফুটতে থাকে, এটা হচ্ছে এক্সোথার্মিক চেঞ্জ। আর এন্ডোথার্মিক চেঞ্জ হচ্ছে যেখানে টেম্পারেচার কমে যায়, তার মধ্যে এইটা ফিজিক্যাল চেঞ্জ, অ্যামোনিয়াম ক্লোরাইড জলে গুললে টেম্পারেচার কমতে থাকে। এছাড়াও এন্ডোথার্মিক কেমিক্যাল চেঞ্জও আছে, সম্ভবত নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় যখন তোমার নাইট্রোজেন আর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া হয়। সেই বিক্রিয়াটা হয় কোথায় না, বিক্রিয়াটা হয় ডিউরিং লাইটনিং, অর্থাৎ এয়ারের মধ্যে তো নাইট্রোজেনও আছে অক্সিজেনও আছে, যখন বিদ্যুৎ চমকায় তখন যে বজ্রপাতের যে ঝলকটা, বিদ্যুৎ ঝলকটা দেখতে পাও, সেই ঝলক বা সেই হাই টেম্পারেচারের উপস্থিতিতে নাইট্রোজেন আর অক্সিজেন পরস্পরের সঙ্গে কম্বাইন করে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে, কালারলেস গ্যাস অবশ্যই। নাইট্রোজেন ডাইঅক্সাইড যেমন রেড, নাইট্রিক অক্সাইড কিন্তু কালারলেস। এই নাইট্রিক অক্সাইড তৈরি হওয়ার সময় তাপ শোষিত হয়, বা ইট ইজ অ্যান এন্ডোথার্মিক চেঞ্জ, অর্থাৎ যে টেম্পারেচারে ওরা রিয়াক্ট করলো পরস্পর, তার চেয়ে টেম্পারেচার তখন ফল করে যায়, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না বিকজ ইট অকার্স ইন দ্য হাই অ্যাটমসফিয়ার। ঠিক আছে। আর সুগার হচ্ছে তোমার টার্নস ব্ল্যাক অন হিটিং, এটা তো একটু আগেই আলোচনা করেছি। এরপর তোমাদের যে টপিক আছে সেটা হচ্ছে মেটালস অ্যান্ড নন মেটালস। মেটালস কাদের বলবো, সাধারণভাবে ধাতু কাদের বলি আমরা? সাধারণভাবে ধাতু বলি যে জিনিসটাকে পিটিয়ে পিটিয়ে বড় করা যায়, যে জিনিসটা মানে আঘাত করলে, হিট করলে মেটালিক সাউন্ড কিছু পাওয়া যায়, আর যে জিনিসটা ঘষে মেজে পরিষ্কার করলে একটা চকচকে একটা মেটালিক লাস্টার পাওয়া যায়। হ্যাঁ, এবার এই যে স্বভাবগুলো মেটালের, এই স্বভাবগুলো কারোর বেশি কারোর কম, এবং মেটালের সাধারণভাবে দেখা যায় কিছু কিছু মেটালের টেনসাইল স্ট্রেংথ যথেষ্ট বেশি, তারা অনেক বেশি মানে চাপ বা তাপ ইত্যাদি সহন করতে পারে। যেমন কাঁচা লোহা যদিও বিশেষ পারে না, কিন্তু কাঁচা লোহার সঙ্গে বিভিন্ন উপাদান ঠিকমতো রেশিওতে যদি মেশানো হয়, মিশিয়ে স্টিল তৈরি করা হয়, ইস্পাত তৈরি করা হয়, সেই স্টিলের কিন্তু টেনসাইল স্ট্রেংথ অনেক বেশি ভার বহন ক্ষমতা, অনেক বেশি লোড নেবার ক্ষমতা, হার্ডনেস বেশি, ইত্যাদি ইত্যাদি বেশি। এবার এক এক করে প্রপার্টিগুলোয় আসবো। আবার যেমন ধরো কারোর ক্ষেত্রে খুব সহজেই টেনে লম্বা করা যায়, কিছু কিছু, যেমন সোনা, তাকে যদি টানা হয় সেটা সরু তারের মতো হয়ে যায়। একটা সোনার বাটকে একটা মানে হেভি ওয়েট দিয়ে যদি ধরে টানা হয়, লম্বা সরু তারের মতো হয়ে যায়। হ্যাঁ, লোহাকে আবার পেটানো যায়, বুঝতেই পারছো, গরম করে কামারশালায়, যেখানে ফাউন্ড্রি আছে, যেখানে ব্ল্যাক স্মিথরা কাজ করেন, সেই ফাউন্ড্রির মধ্যে যখন লোহা পেটানো হয় তখন সেই লোহা পিটিয়ে পিটিয়ে বিভিন্ন রকমের যন্ত্রপাতি আমরা যেগুলো ইউজ করি, ছুরি কাঁচি ইত্যাদি, কোদাল, এই সমস্ত জিনিসপত্রগুলো তৈরি করা হয়। তো যাকে এই যে প্রপার্টিগুলো বললাম ফিজিক্যাল প্রপার্টি অবশ্যই, কিন্তু ফিজিক্যাল প্রপার্টির পিছনে কেমিক্যাল রিজনস উপস্থিত আছে, সেই কেমিক্যাল রিজনসগুলো একটু জটিল, সেগুলো আমাদের জানার দরকার নেই, শুধুমাত্র আমরা প্রপার্টিগুলো পড়ব। একটা হচ্ছে টেস্ট অফ লাস্টার। লাস্টার মানে চকচকে কিনা। চকচকে দেখবে তোমার স্যান্ড পেপার দিয়ে ঘষবার আগে অনেক জিনিসই, অনেক মেটাল সাবস্টেন্সই ডাল লাগে, আবার অনেক মেটাল সাবস্টেন্স চকচকে লাগে। যেমন তুমি যে স্টেনলেস স্টিলের থালায় বাড়িতে খাওয়া দাওয়া করো সেটা সবসময়তেই চকচক করে, বাট এমনি আয়রন পিস চকচক করে না। এবার সেই আয়রন পিসটাকে তুমি একটা স্যান্ড পেপার দিয়ে, ফ্লিন্ট পেপার বলা হয়, এই ফ্লিন্ট পেপার দিয়ে যদি ঘষো বেশ খানিকক্ষণ, এই ফ্লিন্ট পেপার দিয়ে ঘষার পর দেখবে সেই আয়রন পিসটাও কিন্তু চকচক করছে, হয়তো স্টেনলেস স্টিলের মতো করছে না কিন্তু করছে। অ্যালুমিনিয়াম, কপার, লেড এগুলো সবই চকচক করে, কিন্তু এখানে সালফার আর কার্বন দিয়েছে, এই দুটো কিন্তু যতই ঘষো, কয়লাকে যতই ঘষো সে চকচক করবে না, গন্ধককে যতই ঘষো সে চকচক করবে না। তাহলে নন মেটালসদের কিন্তু এই চকচক করার এই প্রপার্টিটা নেই। এরপর হচ্ছে হার্ডনেস। এবার হার্ডনেস কথাটার মানে কি? হার্ডনেস বলতে, হার্ডনেস শব্দটা তো সকলেই জানো, হার্ডনেস শব্দটার মানে তোমরা কি বোঝো আমি একটু আগে জানবো, তারপর আমি আলোচনা করব। সৌমিক, হার্ডনেস কাকে বলে? সৌমিক? এটা একটা মজবুতি কথা। মজবুতি? মজবুতি মানে মানে বেঁকানো যাবে না? এটা কতটা মজবুত এটা?
মজবুত শব্দটা মানে এটা একটু বুঝিয়ে দাও, আমি ধরো মজবুত শব্দটা জানি না, মজবুত মানেটা কি? সে সে কতটা স্ট্রং? স্ট্রং মানে তো তাই বোঝায় যেটাকে আমি ভাঙতে পারবো না, বেঁকাতে পারবো না, এরকম। হ্যাঁ আচ্ছা ত্রিনা, তুমি সৌমিক যেটা বললো সেটাই মানছো না অন্য কিছু বলবে? স্যার বাঁকাতে পারবো না ওইটা বলাটা যায় না, কারণ মেটালস তো খুব সহজেই ইয়ে করা যায়, ওই সরু করা যায়, না ওই সে নয়, কি ইনভাইসে কিছু কম কিছু কিছু যায়। কিছু কিছু মেটাল কম যায়, কিছু কিছু মেটাল বেশি যায়, সেটা নয় হলো। হ্যাঁ, আর তাহলে হার্ডনেস কথাটার মানে কি? হোয়াট ইজ হার্ডনেস? সহজে স্যার ভাঙা বা কাটা যাবে না এরকম কিছু। আচ্ছা বেশ, শুনলাম। অদ্রিজা কি বলবে? স্যার আমারও মনে হয় স্ট্রং। স্ট্রং মানে ওই বাঁকানো যাবে না, কাটা যাবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আদ্রিতা? আদ্রিতা কিছু বলো, কি মনে হয় তোমার? স্যার সলিডিটি অফ এ মেটেরিয়াল। হ্যাঁ, সলিডিটি অফ এ মেটেরিয়াল। হার্ডনেস মানে সলিডিটি অফ এ মেটেরিয়াল, মানে সে তো মেটেরিয়াল তো রুম টেম্পারেচারে সলিডই, সে তো লিকুইড নয়। তাহলে সলিডিটি অফ এ মেটেরিয়াল মানে যে মেটেরিয়ালেরই সলিডিটি আছে সেটাই, তারই হার্ডনেস বেশি। রূপম ঘোষ? রূপম ঘোষের কি বক্তব্য? স্যার সৌমিক যেটা বললো ওটাই। না, হার্ডনেস তা নয়। হার্ডনেসের আমি একটা উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবে সহজে। হার্ডনেস হচ্ছে এমন একটা প্রপার্টি যার উপর নির্ভর করে কোনো একটা জিনিস বা কোনো একটা পদার্থের সঙ্গে আরেকটা পদার্থ যখন ঘষা হবে, রাব করা হবে, তখন যে পদার্থটা বেশি ক্ষইবে সেটা কম হার্ড, যেটা কম ক্ষইবে সেটা বেশি হার্ড। আমি একটা সহজ উদাহরণ দিই, ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। স্যারেরা চক দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখেন, বোর্ডটা ক্ষয়ে যায় না, চকটা ক্ষয়, তাই তো? তাহলে চকের হার্ডনেস বোর্ডের থেকে কম, ক্লিয়ার? আবার যদি কেউ একটা লোহার পেরেক দিয়ে বোর্ডের উপর আঁকড় কাটে বা আঁচড় কাটে, সেক্ষেত্রে দেখতে পাবে যে বোর্ডের গায়ে পার্মানেন্টলি খোদাই হয়ে যাচ্ছে, দাগ হয়ে যাচ্ছে, পেরেকটা বিশেষ ক্ষয়ছে না। সেক্ষেত্রে বলতে হবে আমাকে, দ্য হার্ডনেস অফ দ্য আয়রন নেল ইজ গ্রেটার দ্যান দ্য ব্ল্যাকবোর্ড। হার্ডনেস জিনিসটা কি বোঝা গেল? দুটো মেটেরিয়ালের মধ্যে ঘষা হবে, যে মেটেরিয়ালটা ক্ষইবে সেটা লেস হার্ড, আর যেটা কম ক্ষইবে সেটা বেশি হার্ড। সুতরাং সলিডিটি, স্ট্রেংথ, কাটা যাবে, বাঁকানো যাবে না, এসব কথা নয়, সেগুলোর জন্য অন্যান্য ফিচার্স আছে। হার্ডনেস সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া? আইডিয়া ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার। এমনকি একটা উদাহরণও দিচ্ছি, আরও একটা বাস্তব উদাহরণ দেখবে। খেয়াল করে, অবশ্য তোমরা এতটা জানো না, ড্রিল দিয়ে গর্ত করা হয়, দেখেছো নিশ্চয়ই, ইলেকট্রিক ড্রিল দিয়ে, দেখেছো সকলে? হ্যাঁ স্যার। ওই ড্রিলের যে বিট থাকে, যে বিটটা আর কি ফুটো করার, মানে যেটা, যে বিটটা বাই বাই করে ঘোরে এবং যে বিটটা ফুটোটা করে আর কি, সেই বিট বিভিন্ন মেটেরিয়ালের জন্য বিভিন্ন রকম হয়। অর্থাৎ কাঠ ফুটো করবার জন্য এক ধরনের বিট, লোহা ফুটো করবার জন্য আরেক ধরনের বিট, দেওয়াল ফুটো করবার জন্য আরেক ধরনের বিট। ড্রিল বিটগুলো পাল্টে পাল্টে যায়। এর কারণ কি? না, এর কারণ হচ্ছে যে কাঠ এক রকমের হার্ড, তার থেকে দেয়াল আর একটু বেশি পরিমাণ হার্ড, তার থেকে আয়রন মেটেরিয়াল, লোহার মধ্যে যদি গর্ত করতে হয় সেটা আরও বেশি হার্ড।
তাহলে আমাকে ড্রিল বিটটা দিয়ে আমি ওই মেটেরিয়ালটাকে খাওয়াচ্ছি, ড্রিলটা ওই মেটেরিয়ালের উপর ঘষছে, ওই যে গোল করে ঘুরছে মানে ঘষছে, ঘষে তার ওই মেটেরিয়ালটাকে খাওয়াচ্ছে। তাহলে এই খাওয়ানোর কাজটা করতে গেলে তাহলে আমাকে ড্রিল বিটটা এমন মেটেরিয়াল দিয়ে তৈরি করতে হবে যেটা আমি যেটাকে ফুটো করছি সেইটার থেকেও যেন ড্রিল বিটের হার্ডনেসটা বেশি হয়, তবেই গর্ত করতে পারবে। তুমি যদি কাঠ ফুটো করা ড্রিলের বিট দিয়ে যদি দেওয়াল ফুটো করো, নিমেষের মধ্যে ড্রিল বিটটা ক্ষয়ে যাবে। কেন যাবে? কারণ কাঠ ফুটো করা ড্রিল বিটের দাম কম এবং সেটার হার্ডনেস খুব বেশি থাকে না, কারণ কাঠ এদের মধ্যে সবচেয়ে নরম জিনিস। তারপর যেটা দেওয়াল ফুটো করার জন্য ব্যবহার করা হয় যে ড্রিল বিটটা, সেটার হার্ডনেস আর একটু বেশি। সেটা তুমি যদি ওই পারপাসেই কিনে থাকো, দোকানে জিজ্ঞাসা করে যে আমি দেওয়ালে গর্ত করবার ড্রিল বিট কিনবো, সেই ড্রিল বিট কিন্তু দেওয়ালের পক্ষে যথেষ্ট ভালো, কিন্তু সেই দিয়ে যদি লোহার মধ্যে গর্ত করতে যাও সেই ক্ষেত্রে সেই ড্রিল বিটও কিন্তু ক্ষয়ে যাবে। সুতরাং আমার বলার একটাই উদ্দেশ্য যে যে মেটেরিয়াল দিয়ে ড্রিল বিটটা তৈরি হচ্ছে তার হার্ডনেসটা কিন্তু ডিপেন্ড করছে কার উপর, না আমি কি গর্ত করতে চলেছি তার উপর। ঠিক আর একটা উদাহরণ নিই, সেটা হচ্ছে যে এই যে ট্রেনের ইলেকট্রিক ইঞ্জিন হয় দেখেছো তোমরা, ট্রেনের ইলেকট্রিক ইঞ্জিনের ক্ষেত্রে একটা ইঞ্জিনের মাথা থেকে একটা অংশ যেটাকে পেন্টোগ্রাফ বলা হয়, দয়ের মতো একটা অংশ, সেটা উপরের তারে ওভারের তারে ঠেকে থাকে এবং যেখান থেকে ইলেকট্রিক ইঞ্জিনটা পাওয়ার গ্রহণ করে, দেখেছো সবাই। তা সেই তারটা তো বুঝতেই পারছো, মাইলের পর মাইল, 100 200 500 1000 মাইল বিস্তৃত এবং সেইখান দিয়ে সারাদিনে প্রায় 500 ট্রেন যাচ্ছে আর কি ওই লাইনে, একই লাইনে। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে তাহলে ওই যে তারটা ঝুলছে আর কি, ওভারের তারটা, সেটা তো তাহলে নিমেষে ক্ষয়ে যাবার কথা এবং একদিনে না ক্ষয়লেও 2 দিনে 3 দিনে ক্ষয়ে যাবার কথা। কিন্তু অত ফ্রিকোয়েন্ট যদি তারটা ক্ষয়ে যেত তাহলে কি হতো সমস্যা? তাহলে ওই তারটাকে আমাকে খুব ঘন ঘন পাল্টাতে হতো এবং তার জন্য ট্রেন চলাচল বিঘ্নিত হতো এবং হঠাৎ করে তারটা ছিঁড়ে যেতে পারতো ট্রেন চলতে চলতে, সেটা অন্য বিপত্তি ডেকে আনতো, ইলেকট্রোকিউটেড হয়ে যেত, মানুষজন মারা যেতে পারতো, এই সমস্ত বিপদ ঘটতে পারতো। সেই জন্যে যেটা করা হয়, ওই ট্রেনের যে ইঞ্জিনের যে পেন্টোগ্রাফটা আছে, বা ধরো মাইলের পর মাইল তার পাল্টানো, ওই খুঁটি মানে বেঁধে তার পাল্টানো, সেটা খুব ঝামেলার কাজ। সেই জন্য যেটা করা হয়, ট্রেন ইঞ্জিনের যেটা পেন্টোগ্রাফের মাথাটা যেখানটা ঠেকে তারে, সেইখানেও একটা কপার প্লেট লাগানো থাকে, যে কপার প্লেটের হার্ডনেসটা আর্টিফিশিয়ালি কিছু ইমপিউরিটিস মিশিয়ে কমিয়ে রাখা আছে। আর যে তারটা উপরে ঝুলছে সেটাও কপারেরই তৈরি, সেই কপার ওয়্যারের হার্ডনেসটা কিছু একটা মেটেরিয়াল মিশিয়ে বাড়িয়ে রাখা আছে। এইবার যখন দুটোর মধ্যে ঘর্ষণ হচ্ছে, ওই ওভারের তারটা প্রায় ক্ষয়ছেই না। ক্ষয়ছে কোনটা? না, ট্রেনের পেন্টোগ্রাফে লাগানো যে কপার প্লেট সেইটা ক্ষয়ছে। এটাতে সুবিধে কি? না, ট্রেনটা একবার জার্নি করার পর কোনো না কোনো সময় কার শেডে ঢুকছে সার্ভিসিংয়ের জন্যে, তখন যারা টেকনিশিয়ান তারা উপরে উঠে গিয়ে ওই পেন্টোগ্রাফের প্লেটটা পাল্টে দিচ্ছেন, বদলে দিচ্ছেন। তাতে সুবিধে কি হলো? না, তাতে আমার প্রথম কথা হচ্ছে ওই ওভারহেড তারটা ক্ষইল না। ওভারহেড তারটা ক্ষইলে অনেক মানে খরচও বেশি, বিপদও বেশি, মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার ওই তার পাল্টাতে হতো। দ্বিতীয় কথা হচ্ছে আমাকে ওই একটা ছোট্ট অংশ, ছোট্ট একটা প্লেট পাল্টে দিলেই আমার সিস্টেমটা ঠিকঠাক বজায় থাকছে, অর্থাৎ মাইলের পর মাইল তারের যে দাম সেই দামটা আমার বেঁচে যাচ্ছে। তা সুতরাং হার্ডনেস একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বটেই, মানে যেখানে ওয়্যার অ্যান্ড টিয়ার আছে, ঘষা ঘষি হচ্ছে, সেইখানে হার্ডনেস একটা, বিশেষ করে ড্রিল বিটের যে উদাহরণ দিলাম, এই ড্রিল বিট তৈরির ক্ষেত্রে হার্ডনেস একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই হার্ডনেস যদি কম হয়, তুমি যদি একটা নরম লোহার টুকরো দিয়ে দেয়ালে গর্ত করতে যাও, ঠুকে দেখবেন লোহাটাই বেঁকে যাচ্ছে। একটা আলপিন দেয়ালে ঢোকানো যায় না, বা একটা অনেক সময় দেখবে পেরেকও ঢোকাতে গিয়ে বেঁকে যায়, কিন্তু তুমি ওই রকমই সরু ড্রিল বিট সুন্দর দেয়ালে গর্ত করে দিচ্ছে। তার কারণ হচ্ছে তোমার ওই যে লোহার পেরেকটা, সরু লোহার পেরেকটা, সেটা কিন্তু তোমার কাঁচা লোহার নয়, অর্থাৎ তার
হার্ডনেস বেশি, হার্ডনেস কম নয় ড্রিল বিটটার, আর কাঁচা লোহার পেরেকটার হার্ডনেস অত্যন্ত কম। বেশ, নেক্সট হচ্ছে এখানে তোমাদের এই যে ছুরি দেখিয়েছে, ছুরির হার্ডনেস যত বেশি হবে, ছুরিটা যে মেটেরিয়ালে, দেখবে আমরা অনেক সময় বলি যে ছুরিটার ধার চলে গেল, কাঁচিটার ধার চলে গেল, কেন বলি না, কখন বলি না, যখন দেখা যায় যে তোমার ওই মেটেরিয়ালটা মানে হার্ডনেস কম থাকে, তখনই কিন্তু তাড়াতাড়ি ধার চলে যায়। এবং যদি সেই লোহাটার হার্ডনেস বেশি থাকে, অর্থাৎ দামি লোহা হয়, সেক্ষেত্রে কিন্তু অত তাড়াতাড়ি ধার চলে যায় না। এবং তুমি আবার ধার দিয়ে নিয়ে এলে, দোকানে নিয়ে গিয়ে আবার দেখবে দুদিন ব্যবহার করতে না করতেই আবার ধার চলে গেছে, বিকজ দ্য কোয়ালিটি অফ স্টিল ইজ নট গুড। যে স্টিল দিয়ে ওই ছুরিটা তৈরি, সেই ছুরির স্টিলটা খুব ভালো ছুরি, মানে ভালো কোয়ালিটির স্টিল নয়। আর স্টিল মানেই কিন্তু স্টেনলেস স্টিল ভেবে ফেলো না। হ্যাঁ, আমাদের একটা ভুল ধারণা আছে, আমরা স্টিল মানেই স্টেনলেস স্টিল ভেবে ফেলি, তা নয় কিন্তু। এমনকি আমাদের বাড়িতে ছাদ ঢালাই হয় যখন, যে লোহার রড ব্যবহার করা হয়, দে আর স্টিল রডস, তারা আয়রন রডস তাদেরকে বলা উচিত নয়। স্টিল কি না, আয়রনের মধ্যে কিছু ইম্পিউরিটিস মেশানো হয়, যেমন কার্বন, ক্রোমিয়াম ইত্যাদি, এগুলো মিশিয়ে কার্বনের টেনসাইল স্ট্রেংথ বাড়ানো হয়। টেনসাইল স্ট্রেংথ জিনিসটা পরে আসছি, তার টানাপোড়েন নেওয়ার ক্ষমতাটা বাড়ে, সেগুলো হচ্ছে স্টিল। এই যে দেখবে আমাদের বাড়িতে যে লোহার আলমারিগুলো আমরা ব্যবহার করি রং করা, এগুলো কিন্তু স্টিলের আলমারি, নট স্টেনলেস স্টিল বাট স্টিল। স্টিল আলমিরা বলা হয়। স্টিল আলমিরা বলা হয় কারণ হচ্ছে এগুলোর যে পাত বা শিটগুলো ব্যবহার করা হয়, এই শিটগুলো কিন্তু পিওর আয়রন নয়, এর মধ্যে ইম্পিউরিটিস মিশিয়ে এর হার্ডনেস, টেনসাইল স্ট্রেংথ ইত্যাদি অনেক বাড়ানো হয়েছে। বেশ, এরপর হচ্ছে ম্যালিয়াবিলিটি। নেক্সট হচ্ছে ম্যালিয়াবিলিটি, মানে হচ্ছে যে যাকে পিটিয়ে আমরা ফ্ল্যাট করতে পারি, পাতে পরিণত করতে পারি। কিছু কিছু মেটেরিয়াল আছে যাদের সহজে করা যায়, যাদের আবার কিছু মেটেরিয়াল আছে যাদের অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হয়। যেমন ধরো লোহাকে বেশ ভালো জোর দিয়ে পেটালে তবে সেটা শিটে পরিণত হয়। লোহাকে তাই জন্যে পেটানোর আগে তাই জন্য গরম করা হয়। আবার কপার, গোল্ড ইত্যাদি, সিলভার ইত্যাদি মেটেরিয়ালকে বা অ্যালুমিনিয়ামের মতো মেটালকেও তুমি যদি এমনিই হ্যামার করো, এরা খুব সহজেই কিন্তু ফ্ল্যাট শিটে পরিণত হতে পারে। এটা হচ্ছে ম্যালিয়েবিলিটি। নেক্সট হচ্ছে ডাক্টিলিটি। ম্যালিয়েবিলিটি আর ডাক্টিলিটি খানিকটা একই রকম। ডাক্টিলিটিটা হচ্ছে পুল, আর ম্যালিয়েবিলিটিটা হচ্ছে পুশ। তুমি হাতুড়ি দিয়ে আঘাত করছো মানে পুশ করছো মেটেরিয়ালটাকে, আর একটা মেটেরিয়ালকে ধরে টানছো সেটা পুল করছো। কিন্তু যদি সেটা সরু তারের মতো হয়ে যায়, না ছিঁড়লো না, সরু তার থেকে আরও সরু তার, আরও সরু তার, যারা সোনার কাজ করেন, যারা গোল্ড স্মিথ, দে ইউজ দিস প্রিন্সিপাল, তারা ওই সোনাটাকে টেনে টেনে লম্বা তারের মতো করে নেন, তারপর সেটাকে বাঁকিয়ে বাঁকিয়ে বিভিন্ন রকম ডিজাইনস তৈরি করেন, দিয়ে সেটাকে ঝালাই করেন। তা ব্যাপারটা হচ্ছে যে তার মানে গোল্ড ইজ এ ভেরি ডাকটাইল মেটেরিয়াল, ঠিক আছে। এরপর হচ্ছে কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি হচ্ছে সাধারণত দেখা যায় যে দোজ হু আর গুড কন্ডাক্টরস অফ হিট, দে আর অলসো গুড কন্ডাক্টরস অফ ইলেকট্রিসিটি অ্যাজ ওয়েল। দু একটা ব্যতিক্রম আছে, এক্সেপশন আছে, তাছাড়া জেনারেলি মেটালস, অল মেটালস আর গুড কন্ডাক্টরস অফ হিট অ্যাজ ওয়েল অ্যাজ গুড কন্ডাক্টরস অফ ইলেকট্রিসিটি। তো যাই হোক, তার মধ্যেও মেটালসদের মধ্যেও কেউ একটু ভালো, কেউ একটু কম ভালো, এরকম আছে। যেমন ধরো সিলভারের কন্ডাক্টিভিটি বেশ বেশি, তারপরে সবচেয়ে বেশি বলা হয় সিলভারের, তারপরে কপারের, তারপরে অ্যালুমিনিয়ামের, লোহা টোহার আরও কম। তা সুতরাং এদের কন্ডাক্টিভিটি আরও বেশি। এগুলো এক্সপেরিমেন্ট করেও দেখা যায় যে আমি 4টে মেটেরিয়ালের রড নিলাম, মোম মাখিয়ে দিলাম, এবার গরম করলাম, একই রকম গরম করলাম, দেখবো যে কোন রডটা বেশি পরিমাণে মোম গলেছে, যেটা বেশি গলবে সেটা তার মানে হিটটা বেশি কন্ডাক্ট করেছে। সিলভার রডের ক্ষেত্রে সেই ঘটনাটা দেখা যায়। আর এছাড়া তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির ক্ষেত্রেও দেখবে যে তোমার সব মেটালই ইলেকট্রিক্যাল কন্ডাক্টরস হিসেবে কাজ করে, এবং সিলভার সবচেয়ে গুড ইলেকট্রিক্যাল কন্ডাক্টর, কপার তার চেয়ে কম। এবং আমরা সিলভার তো অনেক কস্টলি, ব্যবহার করতে পারি না, আমরা বাড়ির ওয়্যারিং করি সাধারণভাবে কপার ওয়্যার দিয়ে।
তা যাই হোক, এখন ইদানিং আরও কস্ট কমানোর জন্য অ্যালুমিনিয়াম ওয়্যারস ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেটা ভালো নয়। অ্যালুমিনিয়ামের অন্য সমস্যাও আছে। অ্যালুমিনিয়াম জল হাওয়া পেলে অনেক সময় অ্যালুমিনিয়ামটা খুব তাড়াতাড়ি ক্ষয়ে যায়, অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয়ে যায়, অ্যালুমিনিয়াম তারটা কেটে যায়, নষ্ট হয়ে যায়। কপারটাও তাড়াতাড়ি নষ্ট হয় না। আর তোমার নন মেটালসদের বেলায় কিছু মেটেরিয়াল আছে, যেমন ডায়মন্ড। ডায়মন্ড তো কার্বনের একটা অ্যালোট্রপ, জানো হয়তো। তা এই ডায়মন্ড কিন্তু তোমার গুড কন্ডাক্টর অফ হিট বাট ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এই বলতে পারো বেস্ট কন্ডাক্টর অফ হিট রাদার। এ কিন্তু হিট, থার্মাল এনার্জি সবচেয়ে ভালো কন্ডাক্ট করতে পারে, এমনকি সিলভারের থেকেও ভালো পারে থার্মাল এনার্জি, কিন্তু ইলেকট্রিসিটি ক্যারি করে না। আবার গ্রাফাইট ইজ এ গুড কন্ডাক্টর অফ বোথ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। গ্রাফাইট হিট এবং ইলেকট্রিসিটি দুটোই ক্যারি করতে পারে। হ্যাঁ, সেই জন্য গ্রাফাইট দিয়ে অনেক ইলেকট্রোড তৈরি করা হয় ইলেকট্রোলিসিসের সময়, ইত্যাদি ইত্যাদি। আমাদের পেন্সিলটা কিন্তু গ্রাফাইট দিয়ে তৈরি। এবং গ্রাফাইট খুব সফট মেটেরিয়াল। গ্রাফাইট দেখো, একটা জিনিস ভালো করে যেটা মজবুত বললে সৌমিক, সেই কথাটাই আমি ফিরে আসি, যে গ্রাফাইটের পেন্সিল দিয়ে যখন কাগজে দাগ টানা হয়, কাগজে দাগ পড়ে, অর্থাৎ এই যে গ্রাফাইটের সঙ্গে কাগজের ঘর্ষণ হচ্ছে, এইতে কিন্তু গ্রাফাইটটা ক্ষয়ে যাচ্ছে, কাগজটা কিন্তু ক্ষয়ছে না, সেইভাবে ক্ষয়ছে না। হ্যাঁ, তা সুতরাং ব্যাপার হচ্ছে যে দ্য পেপার ইজ লেস হার্ড দ্যান গ্রাফাইট, সেই জন্যে গ্রাফাইটটা ক্ষয়ে যাচ্ছে। গ্রাফাইট কিন্তু তুমি যদি আঙুলে করে একটা শীষ টিপে দেখো, সেটাকে কাগজের থেকে বেশি হার্ড মনে হবে তোমার, তাই নয় কি? আমরা একটা কাগজের উপর নখ দিয়ে দাগ দিয়ে দিতে পারি, কিন্তু গ্রাফাইটের উপর পারি না। কিন্তু যখন ঘর্ষণ হয় তখনই কোনটার হার্ডনেস বেশি সেটা বুঝতে পারি আমরা। আচ্ছা, এই এখানে তোমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মেল্টিং পয়েন্টস। মেল্টিং পয়েন্টস হচ্ছে সাধারণভাবে বেশিরভাগ মেটালেরই মেল্টিং পয়েন্ট হচ্ছে বিয়ন্ড রুম টেম্পারেচার। সাধারণভাবে আমরা রুম টেম্পারেচারে মেটালগুলোকে সলিড স্টেটে দেখতে পাই, কিন্তু কিছু কিছু মেটাল আছে যেমন গ্যালিয়াম, সিজিয়াম ইত্যাদি, এরা তোমার রুম টেম্পারেচারেই কিন্তু গলে যায়। তোমাদের বইতে দেখবে এদের মেল্টিং পয়েন্টগুলো দেওয়া আছে। তোমাদের প্রশ্ন এরকমভাবে করতে পারে, নেম এ মেটাল হুইচ ইজ solid in winter season but it is a liquid in summer season। হ্যাঁ, 29.78 আমাদের সামারে মোটামুটি 35, 38 এমনকি 40 ডিগ্রি সেলসিয়াস অবধি টেম্পারেচার বেড়ে যায়। আবার শীতকালে 20, 15 ইত্যাদি এরকমভাবে টেম্পারেচার কমে যায়। তাহলে সুতরাং উইন্টারে এটা সলিড থাকে, সামারে এটা লিকুইড হয়ে যায়। এছাড়াও সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম এরা খানিকটা কেকের মতো, এদেরকে ছুরি দিয়ে কাটা যায়, খুব সহজেই কাটা যায়। আর এছাড়া তোমার আয়োডিন বলে একটা নন মেটাল আছে, এর একটা মেটালিক লাস্টার দেখতে পাওয়া যায় আয়োডিনের মধ্যে, মেটালের মতো চকচক করে আয়োডিন, ঠিক আছে? এবং তোমরা এখন তো ব্যবহার করো না, আগেতে ছোটোবেলায় আমাদের কেটে ছড়ে গেলে এক ধরনের ওষুধ লাগানো হতো, যেটাকে টিংচার আয়োডিন বলতো। টিংচার আয়োডিন, সেই টিংচার আয়োডিন একটা অ্যান্টিসেপটিকের মতো। সেই টিংচার আয়োডিন লাগালে সেটা যখন শুকিয়ে যেত, দেখা যেত ওই জায়গাটা চকচক করছে, ওই আয়োডিনের লাস্টারনেসটার জন্য। এখানে দেখো আরো একটা কথা লেখা আছে, ডায়মন্ড ইজ a very good conductor of heat, rather diamond is the most probably the best conductor of heat but is a poor conductor of electricity। বেশ, আর গ্রাফাইটের ইলেকট্রিসিটি, হিট দুটোই কন্ডাক্ট করে। আচ্ছা, এইখানে আর একটা কথা হচ্ছে, এখানে টাংস্টেনের কথা বলেছে। টাংস্টেন হচ্ছে একটা মেটাল। টাংস্টেনটা অবশ্যই পিওর ফর্মে ব্যবহার করা হয় না। টাংস্টেনটা তোমার বিভিন্ন রকম ইমপিউরিটিস মিশিয়ে অ্যালয় তৈরি করে টাংস্টেনটা আমরা ব্যবহার করি। আমাদের যে নর্মাল যে ফিলামেন্ট বাল্ব তোমরা দেখেছো, সেই ফিলামেন্টটা খুব সূক্ষ্ম ফিলামেন্ট। সেই ফিলামেন্টের মধ্যে দিয়ে কারেন্ট যখন পাস করে, ফিলামেন্টটা প্রচণ্ড গরম হয়, গরম হয়ে এতটাই গরম হয়ে যায় সেখান থেকে আলো বেরিয়ে আসে। উই ইউজ দ্যাট লাইট, তাই তো সাধারণ ফিলামেন্ট ল্যাম্পের ক্ষেত্রে। তা ওই হাই টেম্পারেচারে, ওটা প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াসেরও উপরে গরম হয়ে যায় ফিলামেন্টটা, ওই হাই টেম্পারেচারেও কিন্তু টাংস্টেনের ওই অ্যালয় উলফ্রেমাইট থাকে সাধারণভাবে বাল্বের মধ্যে। উলফ্রেমাইট ইজ এ অ্যালয় অফ টাংস্টেন। অ্যাকচুয়ালি টাংস্টেনের ল্যাটিন নেম হচ্ছে ওলফ্রাম,
সেই উলফ্রাম এবং তার সঙ্গে আরও দু একটা জিনিস মিশিয়ে উলফ্রেমাইট বলে একটা অ্যালয় তৈরি করা হয়েছে, যে অ্যালয়টা ওই হাই টেম্পারেচারে কিন্তু কি করে না, গলে যায় না, ডাজন্ট মেল্ট। সেই জন্য ওই দিয়ে আমরা ফিলামেন্ট তৈরি করি। ইভেন হিটার কয়েল বা ধরো ইস্ত্রির মধ্যে যে কয়েল থাকে, এই সমস্ত জিনিসগুলোর মধ্যেও তো ওই তারের কয়েল থাকে, তার মধ্যেও যখন কারেন্ট পাঠানো হয় তারা প্রচণ্ড গরম হয়ে যায়। হিটারে তো দেখেছো রান্না পর্যন্ত করা যায়, এতটাই গরম হয়। তার সত্ত্বেও কিন্তু ওখানে নাইক্রোম সামনে ব্যবহার করা হয়, নাইক্রোম কয়েল, ওটাও কিন্তু ওই হাই টেম্পারেচারে গলে যায় না। ইভেন ইট ডাজ নট রিয়্যাক্ট উইথ অ্যাটমসফিয়ারিক অক্সিজেন অ্যাট হাই টেম্পারেচার। সমস্ত মেটালেরই একটা টেন্ডেন্সি হচ্ছে যখনই আমি টেম্পারেচার বাড়াবো তারা অক্সিজেনের সঙ্গে কিন্তু রিয়াকশন করে তারা কি করে, তারা অক্সাইড তৈরি করে দেয়। অক্সাইড তৈরি করে নষ্ট হয়ে যায় মেটালটা। যেমন ধরো আয়রন অক্সাইড তো তোমরা জানোই, যেটাকে মরচে বলে, জং বলে। লোহার জিনিস বেশি দিন খোলা থাকলেই হাইড্রেটেড ফেরিক অক্সাইড তৈরি করে। হাইড্রেটেড ফেরিক অক্সাইডটাই হচ্ছে মরচে বা রাস্ট। তাহলে সেই মরচে যেমন পরে লোহার ক্ষেত্রে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও সাদা সাদা গুঁড়ো তৈরি হয়ে যায়। হ্যাঁ, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। অন্যান্য জিনিসও তৈরি হতে পারে, সালফাইডও তৈরি হতে পারে। অ্যালুমিনিয়ামের বেলায় হয় না, কপারের বেলায় কপার কার্বনেট তৈরি হয়ে যায়। কপার দেখবে অনেক সময় সবুজ হয়ে যায় কপারের গাটা। হ্যাঁ, কার্বনেট, কপার কার্বনেটের কালার হচ্ছে গ্রিন, কপার কার্বনেট হয়ে যায়। এবং সেই কারণেই দেখবে কপার উপস্থিত এরকম যে অ্যালয়গুলো আমরা ব্যবহার করি, যেমন কাঁসা, পিতল। কাঁসা হচ্ছে তোমার বেল মেটাল আর পিতল হচ্ছে ব্রাস। এই দুটো মেটেরিয়াল যখন দীর্ঘদিন ধরে কোনো কাঁসার থালা রেখে দেওয়া হয়, সবুজ সবুজ কলঙ্ক পড়ে। মায়েরা বলেন যে তেঁতুল দিয়ে বা লেবু দিয়ে ঘষলে পরিষ্কার হয়ে যায়। ইয়েস, দ্যাট ইজ কপার কার্বনেট। কপার ইজ প্রেজেন্ট ইন দ্য অ্যালয়। এবং কপার উপস্থিত থাকলে কপার কার্বনেটের নেচারটা হচ্ছে বেসিক, ক্ষারীয়। এবং তুমি যখন একটা অ্যাসিড দিয়ে সেটাকে মাজছো, ঘষছো, তখন ওই অ্যাসিডটা লেবুর বা তেঁতুলের যে অ্যাসিড পার্টটা, ইট রিয়াক্টস উইথ দ্য বেসিক কপার কার্বনেট এবং ওটাকে সরিয়ে দেয়, রিমুভ করে দেয়। এই নেক্সট, এরপর তোমাদের আছে ম্যাগনেসিয়াম রিবনকে হিট করা। ম্যাগনেসিয়াম রিবনকে হিট করলে, ম্যাগনেসিয়াম রিবনকে হিট করে তোমরা কি করছো না, ম্যাগনেসিয়াম রিবনকে হিট করে দুটো জিনিস হতে পারে। ম্যাগনেসিয়াম রিবনকে তুমি যদি এয়ারের প্রেজেন্সে হিট করো, প্রথম কথা হচ্ছে ম্যাগনেসিয়াম রিবন একদম সাদা হোয়াইট লাইট তৈরি করে, একদম সাদা ধবধবে আলো। সেই ম্যাগনেসিয়াম রিবন যখন পোড়ানো হয়, it produces two substances. One of them is magnesium oxide, another one is magnesium nitride. দুটোই সাদা গুঁড়োর মতো দেখতে। এই ম্যাগনেসিয়াম অক্সাইড যখন জলে গোলা হয়, ডিজলভ করা হয়, ইট প্রডিউসেস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যেটা তোমরা খাও। কখন খাও না, যখন অম্বল টম্বল হয়ে যায়, মা বলে একটু জেলুসিল খেয়ে নে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই জেলুসিলের কম্পোজিশন যদি দেখো, দেখবে লেখা আছে অ্যানহাইড্রাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা মডারেট বেস। আমরা আমাদের শরীরের অ্যাসিডিটি, স্টমাকের অ্যাসিডিটি নষ্ট করবার জন্য ব্যবহার করে থাকি। আর ম্যাগনেসিয়াম নাইট্রাইট হচ্ছে তোমার এক ধরনের হোয়াইট পাউডার। সেটা যদি জল দাও, সেখান থেকে তোমার বেরিয়ে আসবে, ওই অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে আসবে। এবং ম্যাগনেসিয়াম নাইট্রাইটে জল দিলে তোমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, তার সঙ্গে অ্যামোনিয়া গ্যাস লিবারেট হবে এবং অ্যামোনিয়া স্মেল পাবে সেখান থেকে। এই জায়গাগুলো, এক্সপেরিমেন্টগুলো কিন্তু খেয়াল রেখো। হ্যাঁ, আর শুধু ম্যাগনেসিয়াম রিবনকে যদি জল দিয়ে গরম করা হয়, সেখানে কিন্তু হাইড্রোজেন গ্যাস বেরিয়ে আসবে। একটা জিনিস বলি, তাহলে কি যে কোনো তোমার মেটেরিয়ালের সঙ্গে, যে কোনো অ্যাসিডের সঙ্গে, যে কোনো মেটালের বিক্রিয়াতেই হাইড্রোজেন গ্যাস বেরোয় না? বেরোয় না। এখানে একটা কথা বলার আছে, একটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বলে একটা সিরিজ আছে। দেখো তোমাদের পেজ 73, পেজ 73তে চলে এসো। পেজ 73তে একটা সিরিজ আছে, যে সিরিজটায় কিছু কিছু মেটালের নাম লেখা আছে। প্রথমে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, গোল্ড। এর মাঝে হাইড্রোজেন ইজ নট এ মেটাল বাট ইট বিহেভস লাইক এ মেটাল, সেই জন্যে এই মেটালের সিরিজের মধ্যে
ঢোকানো আছে। এইগুলোই প্রধান বলে এগুলো নিয়ে সিরিজ তৈরি। এই সিরিজটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। এই সিরিজের মাহাত্ম্য কি? এই সিরিজের মাহাত্ম্য হচ্ছে যারা হাইড্রোজেনের উপরে অবস্থান করে। নাও হোয়াট ইজ অ্যান অ্যাসিড? ফার্স্ট মানে আমাদের এই জায়গাটা বুঝতে হবে যে অ্যাসিড কাকে বলে। আমাদের অ্যাসিড তোমাদের ক্লাস 8-এর লেভেল অনুযায়ী অ্যাসিডকে আমরা ভাববো যে দোজ সাবস্টেন্সেস হুইচ প্রডিউসেস হাইড্রোজেন আয়ন্স ইন অ্যাকুয়াস সলিউশন, দে আর অ্যাসিডস। এই তার মধ্যে তিনটে যে প্রধান তিনটে আমাদের এ অ্যাসিড আছে, অর্থাৎ যেটাকে বলা হয় ইনঅর্গানিক অ্যাসিড, সেই তিনটে অ্যাসিড লিখে ফেলি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন ধরো HCl, HCl হচ্ছে H প্লাস Cl মাইনাস, H2SO4 এটা H প্লাস 2H প্লাস, কারণ H2 আছে, SO4 2 মাইনাস, চার্জ যেন মিলে যায়, একটা প্লাস একটা মাইনাস। এখানে একটা প্লাস কিন্তু দুটো আছে বলে মনে মনে ভেবে নেবে এটা দুটো প্লাস, এটা 2 মাইনাস, তাই জন্য এটা HNO3, এটা হচ্ছে H প্লাস NO3 মাইনাস। এইগুলো গেল মিনারেল অ্যাসিড। এছাড়াও কি অর্গানিক অ্যাসিড তো অনেক রকমই হয়। যেমন ধরো আমরা ভিনিগার যেটা খাই, ভিনিগারের ফর্মুলা হচ্ছে CH3COOH। এইখানে দেখো ভাঙছে এইখানে, এখানে ভাঙছে এইখানে, এখানে ভাঙছে এইখানে, এইখানে ভাঙিটা হয় এরম জায়গায়, অর্থাৎ ইট ডিসোসিয়েটস ইনটু H প্লাস প্লাস, এইবার বাদবাকি অংশটা লিখে দাও CH3COO মাইনাস। এটাকে অ্যাসিটেট আয়ন বলা হয়। এটা যেমন ক্লোরাইড আয়ন, এটা সালফেট আয়ন, এটা নাইট্রেট আয়ন, এটা হচ্ছে অ্যাসিটেট আয়ন। তা এই প্রত্যেকটা জিনিসই দেখো হাইড্রোজেন আয়ন দিচ্ছে অ্যাকোয়াস সলিউশন, তাহলে এই সাবস্টেন্সগুলোকে আমরা অ্যাসিড বলবো। তাহলে এইবার যখন আমরা কোনো একটা মেটালের সঙ্গে রিয়াকশান করছি, যেমন ধরো এই রিয়াকশানটা তোমাদের বইতে আছে, খুব কমন রিয়াকশান, H2SO4 ইকুয়াল টু ZnSO4 প্লাস H2O। বেসিক্যালি ঘটনাটা কি ঘটে? বেসিক্যালি ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে জিঙ্ক এই H2SO4কে দেখলেই এ বেটা দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, দিয়ে Zn2 প্লাস তৈরি করে, প্লাস প্লাস তৈরি করে, দুটো ইলেকট্রনকে টাটা বাই বাই করে দেয়। আর এই H2SO4 কি করে? এই H2SO4 তার মানে এই জিনিসটাই ভাঙে, H2SO4, তাহলে 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস, বা মাইনাস মাইনাস লিখি। এই জিঙ্ক প্লাস, এই জিঙ্ক প্লাস প্লাস এ কিন্তু এই সালফেটকে বলে আয়, তোকে নিয়ে থাকবো। অর্থাৎ তার মানে সহজ কথায় জিঙ্ক এসে এই H2SO4 থেকে হাইড্রোজেনকে তাড়িয়ে দিল। সেই জন্যই তোমাদের বইতে এই কথাটা লেখা আছে, ইট ক্যান রিপ্লেস হাইড্রোজেন। অর্থাৎ এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যে মেটালগুলো হাইড্রোজেনের লেফট সাইডে আছে, দে ক্যান রিপ্লেস হাইড্রোজেন ফ্রম অ্যাসিডস। এবং এই রিয়াকশানটা এই দুটো যদি মিলে যায় কি তৈরি করবে না, এই যে ZnSO4 লিখেছি, এই ZnSO4 তৈরি করবে। আর বাদ বাকিটা কী হবে স্যার? এই যে 2H প্লাস দুটো ইলেকট্রন, এইটা H2O নয়, সরি, এটা H2 হবে, হাইড্রোজেন গ্যাস তৈরি হয়তো, এখানে তো H2O লিখে ফেলেছি ভুল করে। তাহলে হাইড্রোজেন গ্যাস, তাহলে 2H প্লাস দুটো ইলেকট্রন নিল, তাহলে দুটো ইলেকট্রন নিলে তাহলে এইখানে তোমার 2H প্লাস প্লাস 2E ইকুয়াল টু, তাহলে 2 অ্যাটমস অফ হাইড্রোজেন ছিল, সেটা তারপর হাইড্রোজেন মলিকুল তৈরি করে জল থেকে বুদবুদের মতো উঠে গেল, সলিউশন থেকে বুদবুদের মতো উঠে গেল। তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা হচ্ছে যে জিঙ্ক এসে রিপ্লেস করতে পারলো। দেখো ওই যে সিরিজটা আছে, ওই সিরিজে কিন্তু হাইড্রোজেনের আগে জিঙ্ক আছে, এবং হাইড্রোজেনের আগে যা যা আছে সবগুলোই কিন্তু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে। কিন্তু তোমাকে ঠকানোর জন্য অনেক সময় প্রশ্ন করা হতে পারে যে রাইট দ্য প্রোডাক্ট Cu প্লাস H2SO4 ইকুয়াল টু, কী হবে উত্তর? উত্তর কি হওয়া উচিত? স্যার সিইউ তো রিপ্লেস করতে পারবে না। ঠিক, তাহলে নো রিয়াকশন লিখে দেবে। বুঝতে পারা গেল?
হ্যাঁ স্যার। হ্যাঁ, সুতরাং বি কেয়ারফুল, মাথা ফাটিয়ে ফেলো না যেন, মানে আর কি। আম, আর আরও একটা কথা, এইখানে আরও একটা জিনিস এখান থেকে বোঝা যেতে পারে। দেখো তোমাদের তলায় একটা রিয়াকশন লিখেছে, ওই Fe প্লাস CuSO4 ইকুয়াল টু FeSO4 প্লাস Cu। এই রিয়াকশনটা লিখেছে Fe প্লাস CuSO4 ইকুয়াল টু FeSO4 প্লাস Cu, এই রিয়াকশনটা লিখেছে। তাহলে এই রিয়াকশনটার ক্ষেত্রে কি দেখতে পাওয়া যাচ্ছে, যে আয়রন এসে কপারকে বলছে তুমি চলে যাও, আয়রন এসে এখানে ঢুকে পড়লো, তাই তো? তাহলে এবার আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা দেখি। এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজে কিন্তু দেখো আয়রন আগের দিকে আছে, কপার পরের দিকে আছে। আমরা এতক্ষণ ধরে কি দেখছিলাম, হাইড্রোজেন রিপ্লেসমেন্ট দেখছিলাম। কে রিপ্লেস করছিল না, আগে থাকা মেটালগুলো, অর্থাৎ লেফট সাইডে থাকা মেটালগুলো হাইড্রোজেনকে রিপ্লেস করছিল। তাহলে আগে থাকা মেটালগুলো যেমন হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারছে, তেমনি হাইড্রোজেনের পরে থাকা মেটালগুলোকেও তারা রিপ্লেস করতে পারবে। অর্থাৎ কপার হাইড্রোজেনের পরে থাকা মেটাল, আয়রন হাইড্রোজেনের আগে থাকা মেটাল, সে এসে খুব সুন্দর করে কপারকে রিপ্লেস করে দিচ্ছে। এই এক্সপেরিমেন্টটা বাড়িতে করা যায়, একটু তুঁতে জোগাড় করতে হবে। তুঁতে যদিও তোমরা কোনো দোকানে গিয়ে চাইলে কিনতে পাবে না, হ্যাঁ, চেনা লোক ছাড়া দেয় না। আগে তো মুদিখানার দোকানে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না জেনারেলি। CuSO4 সামান্য জলে গুলে তাইতে একটা লোহার পেরেক যদি ডুবিয়ে রেখে দাও, দেখবে 1 ঘন্টা বা 2 ঘন্টা বাদে লোহার পেরেকটা তুলবে, যখন মনে হবে ওটা লোহার পেরেক নেই, ওটা তামার পেরেক হয়ে গেছে। তামার পেরেক হয়ে গেছে কেন না, ওই তোমার কপার সালফেট সলিউশন থেকে কপারগুলো খুলে খুলে এসছে, বুঝতে পারছো? এই যে কপার সালফেট থেকে কপারগুলো এই যে আলাদা হয়ে যাচ্ছে, সেই কপারগুলো কোথায় গিয়ে ডিপোজিট করছে, ওই আয়রন নেলটার গায়ে, লোহার পাতটার গায়ে। তাহলে লোহার পাতের গায়ে যদি কপারের একটা আস্তরণ পড়ে যায়, লেয়ার পড়ে যায়, তাহলে আমার আয়রন নেলটাকে কি নেল মনে হবে, কপার নেল মনে হবে, তাই তো? হ্যাঁ না না? হ্যাঁ স্যার।